ব্যাপারটা হচ্ছে যে আজকে থেকে একটা নতুন প্রয়াস নেওয়া শুরু করলাম ক্লাস 12-এর সোদপুরের ব্যাচ থেকে। সেটা হচ্ছে যে কিছু কিছু চ্যাপ্টার তার ইন্ট্রোডাকশানের জায়গাগুলোকে একটু ভিডিও রেকর্ডিং করলাম। তার কারণ এই ব্যাচে তো অত্যন্ত মূল্যবান সমস্ত ছেলেরা পড়ে এবং তারা সোদপুর তথা পানিহাটি রত্ন, তো তারা তো অর্ধেক দিনই পড়তে আসতে পারে না, তাদের বিভিন্ন কাজকর্ম থাকে। তো সেই কারণে আজকে আমরা ইস্যু অফ ডিবেঞ্চারটা শুরু করছি। অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং বেশ ঝামেলার চ্যাপ্টার। সেই কারণে এই চ্যাপ্টারটার ভিডিও রেকর্ডিং করে তোদেরকে একটু দেওয়ার চেষ্টা করছি, যাতে করে তোরা অন্তত পরবর্তী ক্লাসে এসে হাঁ করে তাকিয়ে না থাকিস। তো আসল জায়গাতে এবার যাই। অ্যাকাউন্টিং ফর ডিবেঞ্চার থেকে একটা অঙ্ক দেবেই দেবে। তাই অ্যাকাউন্টিং ফর ডিবেঞ্চার বা ইস্যু অফ ডিবেঞ্চার এইটা আর ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল, এই দুটোর মধ্যে তফাৎটা কী? শেয়ার কাকে বলে? শেয়ার বলতে আমরা বুঝি যে কোম্পানির যে মোট মূলধন, সেই মোট মূলধনের এক একটা অংশকে আমরা যদি ভেঙে ফেলি এবং তার এক একটা অংশকে বলা হয় হচ্ছে শেয়ার, তাই তো? আর ডিবেঞ্চার তাহলে কি? ডিবেঞ্চার আর শেয়ারের মধ্যে পার্থক্য হচ্ছে যে আমরা কোম্পানির এক একটা অংশকে ভেঙে ফেললাম। ওই কোম্পানি কার? আমার। আমি ওই মালিকানার কিছু অংশ বেচে দিলাম। তাহলে বেচে দেওয়ার পরে যে আমার কাছ থেকে ওই মালিকানার কিছু অংশ কিনলো, তারা কিনলো মানে কি? আমার কোম্পানিতে টাকাটা ইনভেস্ট করেছে। তাহলে ইনভেস্ট করার পর তাহলে আমার কাজ কী হবে? আমার কাজ হচ্ছে যে তাদেরকে মানে মুনাফার একটা অংশ দেওয়া। এবার যদি মুনাফা না হয় আমি দিতে পারবো না, তাকে বলাই আছে যে তুমি আমার কোম্পানিতে সেই বুঝেই ইনভেস্ট করো, তাহলে ইনভেস্ট করো না, আগে থেকেই বলা আছে। তাহলে আমি তাকে মুনাফার অংশ ম্যাক্সিমাম দিতে পারবো না। তাহলে এখানে কিন্তু সেইরকম চাপ কিছু নেই। কিন্তু যখন ডিবেঞ্চার হয়, ডিবেঞ্চারের বাংলা কথা হচ্ছে ঋণপত্র। এর আগে যখন ইস্যু অফ রেশিও অ্যানালিসিস করেছিলিস, তা রেশিও অ্যানালিসিস করবার সময় তোরা দেখেছিলিস যে এই যে ডিবেঞ্চার হচ্ছে একটা লং টার্ম লোন, তাই না? এবং ডিবেঞ্চারের গায়ে সবসময় সুদের একটা মানে দেখবি পার্সেন্টেজ দেওয়া থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাজার থেকে যখন বাজারে যখন ডিবেঞ্চার ছাড়া হয়, তার মানে কোম্পানি সিম্পলি কী করে? একটা লং টার্ম লোন বাজার থেকে তুলবার চেষ্টা করে। লং টার্ম লোন মানে একটা বেশি সময়ের জন্যে পাবলিকের কাছ থেকে টাকা ধার করে, এর বেশি কিছু নয়। তাহলে ধার করলে কী হবে? সুদ দিতে হবে। তাহলে কোম্পানি যদি লাভ করুক, লোকসান করুক, যাই করুক না কেন, কোম্পানিকে কিন্তু ওই ইন্টারেস্টের টাকা পেমেন্ট করে দিতেই হবে। এটাই হচ্ছে কি যে ইস্যু অফ শেয়ার আর ইস্যু অফ ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য। শেয়ার যখন বাজারে ছাড়া হয় এরকম কোনো রকম সুদ দেওয়ার কোনো ব্যাপার থাকে না, কিন্তু ডিবেঞ্চারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা সুদের গল্প কাজ করে। লাভ লোকসান যাই হোক না কেন আমাকে সুদ দিতেই হবে। এবং তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে চার্জ এগেন্স্ট প্রফিট, যেটা পার্টনারশিপে করেছিলাম, মানে যেটা আমার প্রফিটের ওপর যার একটা বড় এফেক্ট আসে। তো আমরা তাহলে ডিবেঞ্চারের বিষয়বস্তুটা বুঝলাম। তার মানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে ডিবেঞ্চার হোল্ডার তারা যারা ডিবেঞ্চার কিনেছে কোম্পানি, তাই না? তার মানে কোম্পানি ডিবেঞ্চার কিনেছে মানে ডিবেঞ্চার কিনে কোম্পানিকে টাকা দিয়েছে, তাহলে কোম্পানি ওই টাকা দিয়ে ব্যবসা করছে। এবার এই ব্যবসা করতে গিয়ে কোম্পানি কি হচ্ছে যে যারা ডিবেঞ্চার কিনেছে তাদেরকে তো একটা সময় ডিবেঞ্চারটা পরিশোধ করতে হবে, রিপে করতে হবে, তাই না? তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে তাদেরকে একটা নির্দিষ্ট সময় অন্তর 10 বছর 15 বছর, যেটা এগুলো লং টার্মে থাকে, 5 বছর 6 বছর 7 বছর, এরপরে গিয়ে টাকাটা রিপে করতে হয়। তো ব্যাপারটা হচ্ছে কি যে অ্যাকাউন্টেন্সির পরিভাষায় ডিবেঞ্চারকে যখন রিপে করা হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে রিডিম করা। রিডিম করা মানে ডিবেঞ্চারের ভ্যালুকে পরিশোধ করে দেওয়া। কেমন? তাই এই যে ডিবেঞ্চারের ভ্যালুকে এই যে পরিশোধ করে দিতে হবে, ডিবেঞ্চারের ভ্যালুকে পরিশোধ করে দিতে গেলে কি করতে হবে? একটা নির্দিষ্ট সময় অন্তে হয় কি করতে হবে? যে দামে ডিবেঞ্চারগুলো বাজারে ছেড়েছিল সেই দামেই পরিশোধ করতে পারে, অথবা তার চাইতে বেশি দামে পরিশোধ করতে পারে, অথবা তার চাইতে কম দামে পরিশোধ করতে পারে। তিনটে ধরন তৈরি হতে পারে। আর বাকি প্রত্যেক বছরে বছরে যে সুদ দেওয়ার সেটা তো চলতেই থাকছে, ঠিক আছে? এবার
আমরা যখন অঙ্ক করতে যাব না, অঙ্ক করবার সময় আমরা দেখব যে ডিবেঞ্চার মানে বেসিক্যালি চ্যাপ্টারের নাম কিন্তু লেখা থাকছে ইস্যু অফ ডিবেঞ্চার, কিন্তু দেখবি এই রিডিম কথাটা বারবার আসছে। ঠিক আছে, তো আমরা প্রথম আমাদের যে বই, সেই বইয়ে যদি 346 নাম্বার পেজটা খুলি তাহলে দেখতে পাবো যে সেখানে ইস্যু অফ ডিবেঞ্চারের অ্যাকাউন্টিং গাইডলাইনটা দেওয়া রয়েছে। ব্যাপারটা হয়েছে কি যে দেখ 2 নম্বর পয়েন্ট থেকে দেখ, 2 নম্বর ওই যে রোমান 2 346 পেজে ডিবেঞ্চার ইস্যুড অ্যাট ডিসকাউন্ট হুইচ আর রিডিমেবল অ্যাট পার। এই কথাটার মানে কি? মানে যখন ডিবেঞ্চারটা বাজারে ইস্যু করছে ডিসকাউন্ট আর রিডিম করছে, পরিশোধ করছে কিসে? অ্যাট পারে। অ্যাট পারে মানে হচ্ছে কি, অ্যাট পার কথার অর্থ হচ্ছে কি যে দামে বাজারে ইস্যু করেছিল বা কোম্পানির খাতায় লেখা যে মূল্য সেই দামই ওটাকে রিডিম করছে। মানে ধর 100 টাকা দিয়ে বাজারে ছেড়েছিল, 100 টাকাতেই রিডিম করছে, এটাকেই বলা হচ্ছে অ্যাট পার। তখন সেক্ষেত্রে জার্নাল কী হবে তাকিয়ে দেখ 2 নম্বর পয়েন্টে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট ডিবেঞ্চার ডিসকাউন্ট অথবা লস অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট। অর্থাৎ ধর ডিবেঞ্চারের ফেস ভ্যালু ছিল 100 টাকা, ধর 10% ডিসকাউন্টে বাজারে ইস্যু করেছে, তার মানে 100 টাকা 10% কত হয়? 10 টাকা। তার মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট কত হবে? 90 টাকা করে হবে। ডিসকাউন্ট অন লস অফ ডিবেঞ্চার 10 টাকা করে হবে। আর 2x% মানে একটা পার্সেন্টেজ ডিবেঞ্চার দেওয়া থাকে, সেই পার্সেন্টেজ ডিবেঞ্চার 2% ডিবেঞ্চার হয়, পুরো 90 আর 10 মিলে 100 টাকা বসে যাবে। প্রয়োজনীয় ন্যারেশন 347 নাম্বার পেজে রয়েছে, আশা করি বুঝতে পারলি। 3 নম্বর পয়েন্টে কি রয়েছে? যখন ডিবেঞ্চারটা ইস্যু করছে প্রিমিয়ামে আর রিডিম করছে অ্যাট পারে, তাহলে দেখ বাজারে ইস্যু করছে প্রিমিয়ামে আর রিডিম করছে অ্যাট পারে, মানে 100 টাকায় বাজারে ছেড়েছিল, 100 টাকাতেই রিডিম করছে, কিন্তু বাজারে ছাড়ছে ধর 105 টাকায়, মানে ইস্যু করছে। কি জার্নাল বলছে? ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট তাহলে কত হবে? 105 টাকা করে। 2x% ডিবেঞ্চার হচ্ছে 100 টাকা করে, তো সিকিউরিটিস প্রিমিয়াম 5 টাকা করে। গল্প শেষ। 4 নম্বর পয়েন্টে বলছে ডিবেঞ্চারটা যখন ইস্যু করছে, ওয়েন ডিবেঞ্চার ইজ ইস্যুড অ্যাট পার বাট রিডিম অ্যাট প্রিমিয়াম। বাট কথাটা লেখা নিয়ে আমি বললাম হুইচ আর রিডিমেবল অ্যাট প্রিমিয়াম। তার মানে বাজারে ডিবেঞ্চারটা ছাড়ছে কতয়? বাজারে ডিবেঞ্চারটা ছাড়ছে হচ্ছে গিয়ে অ্যাট পারে, মানে 100 টাকার ডিবেঞ্চার 100 টাকাতেই ছাড়ছে, কিন্তু রিডিম করছে প্রিমিয়াম। তার মানে বেশি দামে রিডিম করতে, তার মানে লস হচ্ছে, তাই না? তাহলে দেখ কি হচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, তাহলে বাজারে ছেড়েছে কত? 100 টাকায়। 100 টাকায় তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 100 টাকা ইন্টু যতগুলো ডিবেঞ্চার হবে সেটা। লস অন ইস্যু অফ ডিবেঞ্চার, এই জায়গাটা পরে আসছি। 2x% ডিবেঞ্চার, 2x% ডিবেঞ্চার মানে যে পার্সেন্টেজ ডিবেঞ্চার আছে, মানে 100 টাকা করে। টু প্রিমিয়াম অন টু রিডিমশন অফ ডিবেঞ্চার, মানে যত টাকা এক্সট্রা দামে ওটা রিডিম করা হচ্ছে, মানে 10 টাকা করে এক্সট্রা দিতে হচ্ছে, টু প্রিমিয়াম অন রিডিমশন, সেইটাই আবার ডেবিট দিকে বসছে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার। মানে এখানে 10 টাকা ক্রেডিট, তো ওখানে 10 টাকা ডেবিট। ঠিক আছে, ঠিক আছে। এবার ডিবেঞ্চারটা যদি ডিসকাউন্টে ইস্যু করে আর রিডিম করে প্রিমিয়াম, তাহলে দেখ দুতরফা লস হচ্ছে, তাই না? ডিসকাউন্টে মানে কি, কম দামে বাজারে ইস্যু করছে সেখানে লস করছে, আবার যখন রিডিম করছে তখন প্রিমিয়ামে রিডিম করছে তখনও লস করছে। তাহলে এই যে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার যেটা রয়েছে না, এখানে দুটোর মানে অ্যাডিশন ভ্যালু বসবে, মানে ডিসকাউন্টের টাকা প্লাস প্রিমিয়াম অন রিডিমশনের টাকা। কেমন? আর কি হবে? ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, 2x% ডিবেঞ্চার, x% ডিবেঞ্চার মানে 100 টাকা করে, তো প্রিমিয়াম অন তো রিডিমশন অফ ডিবেঞ্চার। তো এই হয়ে গেল। এই হয়ে যাওয়ার পর তারপরে আমরা কি করব? লাস্ট এটা আমরা বুঝবো, যখন ডিবেঞ্চারটা ইস্যু করছে প্রিমিয়ামে আর রিডিমও করছে প্রিমিয়াম, তাহলে তখন তাহলে যে লসটা হচ্ছে দুতরফা নয়। কেন? এখন তো ডিবেঞ্চারটা ইস্যুও করছে প্রিমিয়াম, তাহলে লস যেটা খাচ্ছে কিসের? ওই যখন প্রিমিয়ামে রিডিম করছে তখন। তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট হলো কত টাকা হবে? ধর 105 টাকায় বাজারে ইস্যু করেছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 105 টাকা করে যতগুলো ডিবেঞ্চার আছে।
লস অন ইস্যু অফ ডিবেঞ্চারটা পরে আসছি। 2x% ডিবেঞ্চার 100 টাকা করে। টু হচ্ছে গিয়ে টু সিকিউরিটিস প্রিমিয়াম মানে 5 টাকা করে। টু প্রিমিয়াম অন রিডিমশন কত, ধর সেটা 10 টাকা করে হয়েছে, এই 10 টাকাটাই লস অন ইস্যু অফ ডিবেঞ্চারে চলে গেছে। এবার আমরা একটা অঙ্ক না দেখবো আগে প্রথম, ঠিক আছে? এইটুকু দেখেই আমি এই ভিডিওটা পজ করব, তার কারণ এখানে যে অঙ্ক বসে করাবো সেটা আর ওরমভাবে ভিডিও করে দেওয়া সম্ভব না। এইটা যদি বুঝতে পারিস তাহলে, মানে ভিডিওর অঙ্ক যদি বুঝতে পারিস তাহলে পরবর্তী অঙ্ক বুঝতে পারবি। যাই হোক, পেজ নাম্বার 354 নাম্বার পেজে বলেছে গিভ দ্য জার্নাল এন্ট্রিজ ইন ইচ অফ দি ফলোয়িং কেসেস। খুব সহজ ব্যাপার, ন্যারেশনও লিখতে বলেনি এই জায়গাটা। এখানে না মানে প্রতিটা করে এক একটা করে সিচুয়েশান, মানে এ একটা সিচুয়েশান, বি একটা সিচুয়েশান, সি একটা সিচুয়েশান, ডি একটা সিচুয়েশান। প্রথমে কি বলেছে? প্রথমে বলেছে দেখ ডিবেঞ্চারটা ইস্যু করেছে, দেখ এক পারে, তাই না? রিডিম করেছে 10% প্রিমিয়াম। 100 টাকা 10% কত সময়? 10 টাকা, তাই তো? আর কত টাকায় ইস্যু করেছে? 100 টাকাতে ইস্যু করেছে, এক পার বলেছে। তাহলে কি বলছে? ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট। প্রথমে এখানে লিখে নিতে হবে যে এখানে হোয়েন দ্য ডিবেঞ্চার, এখানে লিখে নিবো, বাট তুই পরীক্ষার সময় লিখবি যে ওই পার্টিকুলারের ঘরে হোয়েন দ্য ডিবেঞ্চার ইস্যুড অ্যাট পার অ্যান্ড রিডিম অ্যাট প্রিমিয়াম বলে কী করবি? ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট। কতগুলো ডিবেঞ্চার? 10,000 ডিবেঞ্চার। ক্যালকুলেটারে করে দেখা যাক, তাহলে 10,000 ইন্টু কত? 100, কত হলো? 10 লাখ টাকা। দেখ বইয়ে লেখা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 10 লাখ টাকা। আচ্ছা, এবার ডিবেঞ্চারটা তুই রিডিম করেছিস 10% প্রিমিয়ামে, তার মানে 10 লাখ টাকার 10% কত হয়? 1 লাখ টাকা। অথবা 100 টাকার 10% কত হয়? 10 টাকা। তাহলে 10,000 ইন্টু 10 মানে কত হয়? 1 লাখ টাকা হলো। তাহলে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার 1 লাখ টাকা। টু 9% ডিবেঞ্চার হচ্ছে গিয়ে কত টাকা? 10 লাখ টাকা। আর প্রিমিয়াম মানে যখন তো রিডিম করেছে সেটা তো প্রিমিয়ামে রিডিম করেছে, তার মানে প্রিমিয়াম অন রিডিমশন অফ ডিবেঞ্চার 1 লাখ টাকা। তাহলে দেখ দুদিক ডেবিট ক্রেডিট মিলে গেল, 11 লাখ টাকা। আশা করি বুঝতে পেরেছিস। পার্সেন্টেজ বলে দিয়েছে, দেখ 9% ডিবেঞ্চার। দ্বিতীয় কি বলেছে? 8% ডিবেঞ্চার প্রিমিয়ামে ইস্যু করেছে আর রিডিম করেছে অ্যাট পারে। লিখতে হবে হোয়েন ডিবেঞ্চার আর ইস্যুড অ্যাট প্রিমিয়াম অ্যান্ড রিডিমেবল অ্যাট পার বলে কি করবি? প্রথম লিখবি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, প্রিমিয়ামে ইস্যু করেছিস, তার মানে 110 টাকা ইস্যু করেছিস। তাহলে দেখ 6,000 ইন্টু 110 করলে কত হয়? 6,60,000 টাকা। দেখ 6,60,000 টাকাই রয়েছে, তাই তো? টু 8% ডিবেঞ্চার 6 লাখ টাকা। আর কি হয়েছে যে তোর গিয়ে প্রিমিয়াম অন তো রিডিমশন অফ ডিবেঞ্চার। প্রিমিয়াম অন রিডিমশন অফ ডিবেঞ্চার না লিখে এখানে লিখবো টু সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্ট। কেন? তার কারণটা হচ্ছে যে এখানে ঠিক লেখেনি, বইতে এটা লেখাটা ভুল হয়েছে। কেন ভুল হয়েছে? দেখ বি নাম্বার পয়েন্ট যেটা বলছে সেখানে তো দেখ একবারও কি বলেছে যে ডিবেঞ্চারটা যখন তো রিডিম করছে প্রিমিয়ামে, বলেছে কি সমু? বলেনি। তার মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 6,60,000 টু 8% ডিবেঞ্চার 6 লাখ টু সিকিউরিটিস প্রিমিয়াম 60,000 শেষ। 8% 6 লাখ টাকাটা মানে কি করে হচ্ছে? কোনটা? 6 লাখ টাকাতে 8% ডিবেঞ্চার। 8%টা নিয়ে কোনো চাপই নেই, 8%টা হচ্ছে সুদ। ডিবেঞ্চারটা মানে কি শেয়ার ক্যাপিটাল যেমন হয়, এখানে ডিবেঞ্চারটা ওই শেয়ার ক্যাপিটাল। মানে আমরা ওই পার্সেন্টেজ 6,000 ইন্টু 100 করে হচ্ছে 6 লাখ টাকা হলো। তারপরে 4,000 দেখ ডিবেঞ্চার ইস্যু করেছে ডিসকাউন্টে, তাহলে 100 টাকার 5% কত হয়? 5 টাকা। তার মানে 95 টাকা করে পেয়েছে, তাই না? তাহলে 4,000 3,80,000, তাই তো? তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 3,80,000। ডিসকাউন্ট ইস্যু করেছে, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার কত? তাহলে 5 তোর গিয়ে 5 ইন্টু 4,000 মানে 20,000 টাকা। টু 10% ডিবেঞ্চার, বাকি টাকাটা হচ্ছে 4 লাখ হয়ে গেল। এবার ডি নাম্বার কি দেখবো? ডিবেঞ্চারটা ইস্যু করেছে প্রিমিয়ামে 5 টাকা, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, আমি পরেরটা কোনো করিনি, 105 টাকা। দেখে নি কি আছে? 8,40,000 মিলে গেল। আচ্ছা এবার দেখি তো রিডিম করেছে 5% প্রিমিয়ামে,
তাই তো? তার মানে 100 টাকার 5, তাহলে 40,000 টাকা করে লস খেয়ে গেছি, তাই তো? সরি, 40,000 টাকা করে লস খাইনি, আমি 10% লস খেয়েছি। দেখ 10% রয়েছে, দেখ আমি ওই 5%টাই দেখে ফেলেছিলাম। দেখ অ্যান্ড রিডিমেবল একটা প্রিমিয়াম অফ 10%, দেখেছিস? তার মানে 100 টাকা 10% কত হয়? 10 টাকা। তাহলে 8,000 ইন্টু 10 মানে কত? 80,000 টাকা। তাহলে তো লস করলাম কত? 80,000 টাকা। তাহলে লস অন ইস্যু অফ ডিভেঞ্চার 80,000 টাকা। তো 12% ডিভেঞ্চার কত টাকা হবে? 8,000 ইন্টু 100 মানে 8 লাখ টাকা। তো সিকিউরিটিস প্রিমিয়াম কত হবে? সিকিউরিটিস প্রিমিয়াম হচ্ছে বাজারে কত টাকায় প্রিমিয়ামে ছেড়েছি, 5%। 100 টাকার 5% কত হয়? 5 টাকা। তাহলে 8,000 ইন্টু 5 করলে কত হয়? 40,000 টাকা। আর প্রিমিয়াম অন রিডিমশন হচ্ছে 80,000 টাকা। এই হচ্ছে মোটামুটি হিসেব। তাহলে এই অঙ্কটা ভিডিও করে পাঠালাম। পরবর্তী কী অঙ্ক সেটা গ্রুপে তোমাদের যে সেবক আছেন এবং সাথে যারা রয়েছে সবাই দিয়ে দেবে, আর বাকিরা বাড়িতেই থাকো। আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এখানে পড়তে আসার সংখ্যা 2 জন হয়ে গেছে, আর সব বাড়িতে বসে ভিডিও দেখছে। যদিও ভিডিও হয়তো কেউই দেখবে না, তখন ওদের মানে তারা তখন রিল ফিল বানাতে ব্যস্ত থাকবে। যাই হোক, আপাতত এখানে ভিডিওটা শেষ করলাম। তোরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমি ভিডিওটা এখনই পাঠিয়ে দিচ্ছি, যদি সময় পাস দেখে নিস।